আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় প্রবীণ শিক্ষক এবং শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আমি আজকে বমির ঔষধ নির্বাচনের ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো বিশ্লেষণ করলে সঠিক ঔষধটি নির্বাচন করা সম্ভব হয় সেই বিষয়টি অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আমরা বমির কথা স্মরণ করলেই প্রথমে যে ওষুধটির কথা স্মরণ করি সে ওষুধটির নাম হচ্ছে ইপিকাকানহুয়া। এই ইপিকাকানহা এই ওষুধটি নির্বাচনের ক্ষেত্রে আমরা যে সকল লক্ষণ পাই সেই সকল লক্ষণের সাথে আমরা প্রথমে পরিচিত হওয়ার জন্য চেষ্টা করি। আমরা যদি দেখি যে একটি রোগীর সবসময় বমি বমি ভাব এবং অত্যন্ত বমি হওয়া সত্ত্বেও তার বমির ভাবটি দূর হচ্ছে না, সেই ক্ষেত্রে ইপিকাক এই ওষুধটিকে অবশ্যই স্মরণ করতে হবে। যখন দেখা যাবে যে কোনো রোগীর জিহ্বা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তার পিপাসাহীনতা রয়েছে, সেই ক্ষেত্রেও আমরা ইপিকাককে স্মরণ করব। আমরা যদি দেখি রোগীদের ক্ষেত্রে যে বমির সাথে তাহার শ্বাসকষ্ট দেখা দিয়েছে এবং সেই শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে আমরা অবশ্যই ইপিকাককে স্মরণ করব। যদি দেখা যায় যে কোনো রক্তস্রাবের সাথে রোগীর কাশি রয়েছে, অর্থাৎ রক্তকাশ রয়েছে, কিংবা কোথাও থেকে রক্তক্ষরণের সময় তাহার সেই রক্তক্ষরণের সাথে বমি ভাবটি অত্যন্ত প্রকট রয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা ইপিকাককে স্মরণ করব। এভাবে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যদি এই কয়েকটি ঔষধ নিশ্চিত করা যায় তাহলে সেই ক্ষেত্রে ইপিকাক হবে সেই রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ। এখন আমরা দেখব যে ইপিকাক এর পাশাপাশি যখন কোনো রোগীকে দেখব যে তিনি বমি এবং বমি ভাব নিয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন লক্ষণের ক্ষেত্রে অন্য কী কী ওষুধকে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা আমাদের স্মরণে রাখতে হবে। এবার দেখব যে কোনো রোগী যদি হঠাৎ করে রাগান্বিত অবস্থায় তার বমি ভাবটি এসে গেছে, সেই ক্ষেত্রে আমরা সেই রোগীদের ক্ষেত্রে ক্যামোমিলা, কোলোসিন্থ, নাক্সভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করব। যখন কোনো রোগীদের ক্ষেত্রে দেখা যাবে যে সে নড়াচড়া করলেই তার বমির ভাব হয়, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম, কোকুলাস ইন্ডিকা, কোলসিকাম, হায়োসিয়ামাস, পেট্রোলিয়াম, সাইলেসিয়া এবং টেবিকাম এই ঔষধ কয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যখন কোনো রোগী বলবে যে রোগীর শীত করিয়া জ্বর আসিবার পূর্বেই তাহার অনেক বমির উদ্রেক হয়, তাহলে সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, সিনা, ইউপোটেরিয়াম, পারফোরেটাম এবং ফেরমপস এই ওষুধ কয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। শীতের সময় যখন কোনো রোগী জ্বরের সময় বলে যে আমার এখন শীত চলতেছে, আমার শীত সহ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে যদি বমি ভাব থাকে সেই ক্ষেত্রে কোন কোন ওষুধকে বিবেচনা করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্যাপসিকাম, সিনা, ড্রসেরা, ইউপেটোরিয়াম, পারফোরেটাম, ইগনেশিয়া, ন্যাট্রামিওর এবং পালসিটিলা এবং ভিরেট্রাম এবং এই ওষুধ কয়টা অবশ্যই বিবেচনা করতে হবে। যদি দেখা যায় যে শীতের পর বমি আসতেছে, অর্থাৎ কোনো রোগী যখন জ্বরে ভুগতেছে সেই অবস্থায় যখন শীত ছিল তখন কোনো বমি ভাব নাই, যখন শীত ভাব চলে গেল, শরীর গরম হইতে শুরু করলো, তখন তার বমি ভাব আসছে, তাহলে সেই ক্ষেত্রে ন্যাট্রামিওর, ইউপেটোরিয়াম, পারফোরেটাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যখন দেখবেন যে কোনো রোগী বমি ভাবের সাথে বলবে তার ভিতরে মাঝে মাঝেই তরকা বা আক্ষেপ বা খিঁচুনি দেখা দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম এবং কুপ্রামেটকে অবশ্যই স্মরণ করতে হবে। কাশিতে যদি রোগী বমি করিয়া দেয় সেই ক্ষেত্রে আমরা এলুমিনা, এন্টিমটার্ট, ব্রায়োনিয়া, ড্রসেরা, হিভারসাল্ভ, কেলিকার্প এই ওষুধ কয়টা অবশ্যই বিবেচনা করব। যদি কোনো রোগী উদারময়ের সাথে বমি করে তাহলে সেই রোগীর ক্ষেত্রে আর্জেনাইট, আর্সেনিক অ্যালবাম এবং ভিরেট্রামকে অবশ্যই বিবেচনা করতে হবে। যদি কোনো রোগী বমির সাথে তার পেটের ব্যথার সাথে একটা সম্পর্ক রয়েছে, যখন সে
পেটে ব্যথা অনুভব করে, তার সাথে তার যদি বমি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ন্যাট্রম স্যাপ এবং ক্যামোমিলা এই ওষুধ দুটি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। জল পান মাত্রই বমি করে দেয়, অর্থাৎ কোনো রোগী বলতেছে আমি পানি পান করতে পারি না, পানি পান করা মাত্রই আমার বমি শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, বিসমাথ, ব্রায়োনিয়া, ক্যাডমিয়াম এই ওষুধ কয়টি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কোনো রোগী জল পান করার পর, অর্থাৎ পানি পানের পর কিছুক্ষণ পর যদি তার বমি আসে, তাহলে সেই ক্ষেত্রে ফসফরাসকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মাথা ব্যথার সহিত যদি বমি ভাব হয়, তাহলে সেই ক্ষেত্রে পালসেটিলা, স্যাঙ্গোডেনাইট এই দুইটি ওষুধকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যদি আপনারা জানতে পারেন যে কোনো রমণীর তার যখন মাসিক স্রাব শুরু হয়, তার মাসিক স্রাবের পূর্বে যদি তার বমি ভাবটি প্রখর হয়, তাহলে সেই ক্ষেত্রে নাক্সভূমিকা, পালসেটিলা এবং ক্যামোমিলা এই ওষুধ কয়টি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যদি দেখা যায় যে কোনো রমণী তার ঋতুস্রাবের সময়, অর্থাৎ মাসিক স্রাব চলাকালীন সময়ে সবসময় বমি বমি ভাব থাকে, বমি করেন, তাহলে সেই ক্ষেত্রে এপোসাইনাম, ল্যাকেসিস, আলফার, পালসেটিলা, ভাইবারোনাম প্রোনিয়াম এবং নাক্স ভূমিকা এবং ফসফরাসকে অবশ্যই স্মরণ করতে হবে। যদি দেখেন যে মাতৃস্তন্য পান করিবার পর যদি বমি করে দেয় বাচ্চা, তাহলে সেই ক্ষেত্রে ন্যাট্রম ক্যাপ এবং সাইলিসিয়া এই দুইটি ওষুধকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আমাদের সকল মহিলারাই জানেন যে গর্ভাবস্থায় বেশি বেশি বমি হয় এবং বমি ভাব থাকার কারণে তার অনেক কষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কী কী ওষুধকে বিবেচনা করব। তাহলে আমরা এই গর্ভাবস্থায় বমির ওষুধগুলোর মধ্যে আমরা দেখতে পাই সেলেডোনিয়াম, ক্রিওজোট, নাক্সভূমিকা, সিপিয়া, কোলসিকাম, টেবেকাম, পালস, ক্যালকেরিয়া, ফসফরাস, লাইকোপোডিয়াম, সাইলেসিয়া, সালফার এবং সিম্পোরিক কার্পাস এই ওষুধ কয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। যদি দেখা যায় যে কোনো রোগীর পিত্ত বমি হচ্ছে, অর্থাৎ মুখ দিয়ে যে বমি হচ্ছে তার সাথে তার প্রচুর পরিমাণে তিক্ত স্বাদ তার মুখের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, সেলেডোনিয়াম, কোলসিকাম, ইউপেটেরিয়াম পারফোরেটাম এবং মার্কোরিয়াস সল, নাক্সভূমিকা, ওপিয়াম, ফসফরাস, পালসেটিলা, স্যাঙ্গোনেরিয়া, সিপিয়া এবং ভিরেট্রামকে অবশ্যই বিবেচনা করব। যদি দেখা যায় যে জ্বরের সময় পিত্ত বমি হচ্ছে, সেই ক্ষেত্রে আর্সেনিক, ক্যামোমিলা, চায়না, সিনা, ইউপেটোরিয়াম পারফোরেটাম, ন্যাট্রামিওর, নাক্সভূমিকা এবং পালসেটিলা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যদি দেখা যায় যে কোনো রোগী বমি করছেন, সেই বমিটা কালো বর্ণের হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম, ক্যাডমিয়াম, সালফ, নাক্সভূমিকা, ফসফরাস এবং ভিরেট্রামকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করব। যদি দেখা যায় যে কোনো রোগী বমি করতেছে, সেই বমির মধ্যে রক্ত মিশ্রিত রয়েছে, সেই ক্ষেত্রে আর্নিকা, ক্যাকটাস, কার্বোভেজ, চায়না, ফেরম, ফস, অ্যামামিলা, ফসফরাস এবং স্যাবাইনা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যদি দেখা যায় যে কোনো রোগী সবুজ বর্ণের বমি করছে, সেই ক্ষেত্রে আমরা কোন ওষুধকে বিবেচনা করব। সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম, ভিরেট্রাম অ্যালবাম, সেলেডোনিয়ামকে অবশ্যই বিবেচনা করব। অনেক সময় দেখা যাচ্ছে ছোট শিশুরা দুধের ছানার মতো বমি করতেছে, তাহলে সেই ক্ষেত্রে ইথুজা, ক্যালকেরিয়া, কার্প, সাইলেসিয়া, ভ্যালেরিয়ানা, অ্যান্টিমক্রুট এবং ন্যাট্রামিয়ন ও সালফারকে অবশ্যই বিবেচনা করতে হবে। টক বা অম্ল মিশ্রিত যদি বমি হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্প, কোস্টিকাম, চায়না, আইরিস ভার্স, লাইকোপোডিয়াম, ম্যাককার্প, পালসেটিলা, ফসফরাস, সালফার, ট্যাবেকাম এবং ভিরেট্রামকে অবশ্যই বিবেচনা করতে হবে। যদি জানা যায় যে বাচ্চাটি বারবার বমি করছে, সেই ক্ষেত্রে তার কৃমির দোষ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সিনা, স্যাবাডিলা এবং স্যাঙ্গোনেরিয়াকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কোনো সময় দেখা যায় যে কোনো রোগী বলেন যে আমি চক্ষু বন্ধ করা মাত্র আমার বমি আসে, তাহলে সেই রোগীদের ক্ষেত্রে থেরিডিয়াম এই ওষুধটিকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ক্লোরোফর্ম করার পর, অর্থাৎ কোনো রোগীকে অজ্ঞান করার জন্য অপারেশনের পূর্বে ক্লোরোফর্ম করার পর অপারেশন শেষে শুধু বমি বমি ভাব হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো প্রকারেই বমি বন্ধ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ফসফরাস এই ওষুধটি অবশ্যই বিবেচনার সাথে আমাদেরকে ভাবতে হবে। গাড়ি চলিবার
পর মানে গাড়িতে ওঠার পর যখন কোনো রুগী বলে যে আমার বমি সহ্য হয় না, গাড়িতে উঠতে পারি না, সেই ক্ষেত্রে সেই রুগীদের ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম, কার্বলিক অ্যাসিড, কোকুলাস ইন্ডিকা, কোলসিকাম, ফেরামফস, হায়োসিয়ামাস, পেট্রোলিয়াম, সাইলিসিয়া এবং ট্যাবিকাম এই ওষুধগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। আর যদি জানা যায় যে কোনো রোগী বমি করতেছে, তার সাথে তার ভুক্ত দ্রব্যের মধ্যে অজীর্ণ রয়েছে, অর্থাৎ তাহার খাদ্য যা খাইছে তাই তার বমির সাথে বেরিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম, ব্রায়োনিয়া, চায়না, ইউপেটেরিয়াম পারফোরেটাম, ফেরম ইগনেশিয়া, ক্রিওজোড, লাইকো, নাক্স, বম, ফসফরাস, পালসিটিলা, স্যাঙ্গোডেরিয়া এবং ভিডেট্রাম অ্যালবাম এই ওষুধ কয়টি বিবেচনা করব। এই মুহূর্তে বুঝতে পাচ্ছেন যে আমি যে কয়টি ওষুধের নাম আপনাদের সম্মুখে বমির ক্ষেত্রে বিবেচনা করলাম এবং যে সকল লক্ষণকে আমরা এখানে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করলাম, সেই লক্ষণগুলো যদি আমরা বিস্তৃত না হই, অর্থাৎ বমি রোগী আসা মাত্রই আমরা ইপিকা কিংবা কোকুলাস ইন্ডিকা দিয়ে আমরা সকল রোগীদেরকে চিকিৎসা করতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এই যে ব্যাপক একটি ওষুধের তালিকা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম, এই ওষুধ তালিকা থেকে সঠিক ওষুধটি আপনার নির্বাচন হবে না। অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা মতে আপনার প্রত্যেকটা লক্ষণের যে ওষুধগুলো রয়েছে, আমরা অনেকেই বলে থাকি যে টোটালিটি অফ সিমটম, সেই টোটালিটি সিমটমের মধ্যে এই প্রত্যেকটা লক্ষণের ক্ষেত্রে যে ওষুধগুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়, সেই সকল লক্ষণগুলোর বিপরীতে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আপনাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। তা না হলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে একটি রোগীকে আদর্শ আরোগ্য দেওয়ার ক্ষেত্রে যতটুকু মেধা এবং যোগ্যতা আমাদের প্রয়োজন রয়েছে, সেই সকল যোগ্যতা এবং মেধা কোনো প্রকারে আমাদের রোগীদের ক্ষেত্রে আদর্শ আরোগ্য দেওয়ার ক্ষেত্রে কোনোই ভূমিকা রাখবে না। তাই প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রাখব, যখন একটি ওষুধকে নির্বাচন করবেন, সেই ওষুধের পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো একটির সাথে আরেকটার যে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ একটি লক্ষণে গুরুত্বপূর্ণ একটি লক্ষণের বিপরীতে সাদৃশ্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছাকাছি যে লক্ষণগুলো রয়েছে, সেই লক্ষণের বিপরীতে যে লক্ষণের ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলোর সাথে তুলনা করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। অর্থাৎ একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে একটি রোগীর ঔষধ যাচাই বাছাই করার ক্ষেত্রে আপনার কতগুলো ঔষধ সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করা প্রয়োজন, সেটি আজকের এই সংক্ষিপ্ত এই বমির বিষয়ে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে শুধু আমি একটি ইঙ্গিত দেওয়ার জন্য চেষ্টা করছি। তাই আপনারা যখন কোনো রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন আপনার রোগীর সকল বিষয়গুলোই আপনার স্মরণে রাখতে হবে এবং সকল বিষয় যখন আপনি আমলে নিতে পারবেন, অর্থাৎ রোগীর কাছ থেকে এই লক্ষণগুলো নিশ্চিত করতে পারবেন, তাহলেই আপনি সঠিক ওষুধ নির্বাচন করতে সক্ষম হবেন এবং আপনার দ্বারা অনেক কঠিন এবং জটিল রোগও আরোগ্য লাভ করবে। প্রিয় বন্ধুরা, আজকের মতোই আমার লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।